মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যা হয়তো যুক্তির মাপকাঠিতে ব্যাখ্যা করা অসম্ভব। আজ আমি আপনাদের সাথে এমন আরেকটি অভিজ্ঞতার কথা শেয়ার করব, যা আমাদের প্রাত্যহিক জীবনের চেনাগণ্ডির বাইরে। এটি কেবল একটি গল্প নয়, বরং এক অজানা সত্যের মুখোমুখি হওয়ার এক শিহরণ জাগানো উপলব্ধি। ঘটনাটি আমার এক আত্মীয়ের সাথে ঘটেছিল। তখন তিনি বেশ ছোট, বয়স বড় জোর ৮-১০ বছর। তার ছোটবেলার দিনগুলি কাটছিল নদিয়া জেলার এক ব্যস্ত শহরে। কিন্তু জীবনের এক বিশেষ সন্ধিক্ষণে তাকে যেতে হয়েছিল মুর্শিদাবাদের এক অতি প্রত্যন্ত গ্রামে, তার মামার বাড়িতে। যখন মুর্শিদাবাদের সেই গ্রামগুলো ছিল আধুনিক সভ্যতার আলোর থেকে যোজন যোজন দূরে। যোগাযোগ ব্যবস্থা বলতে প্রায় কিছুই ছিল না। চারিদিকে নিস্তব্ধতা আর গাছপালার ছায়া মিলে সেখানে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করত। আর সেই গ্রামেই আমার আত্মীয়ের সামনে উন্মোচিত হয়েছিল এমন এক ঘটনা, যা তার কিশোরী মনে এক গভীর ছাপ ফেলে দিয়েছিল। বিজ্ঞান হয়তো সব কিছুর ব্যাখ্যা দিতে চায়, কিন্তু মানুষের অভিজ্ঞতার ঝুলি সবসময় বিজ্ঞানের ফর্মুলা ধরা দেয় না। তাই প্রত্যন্ত গ্রামে সেই রাতবাসীর ছায়া আজও আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে। আমরা যা দেখি তার বাইরেও কি অন্য কোনো জগৎ অবশ্যই আছে? তা না হলে এমনটি কেমন করে হয়? নদিয়া থেকে মুর্শিদাবাদে সেই যাত্রা আজকের মতো অতটা সহজ ছিল না। তখন দিনে মাত্র হাতে গোনা ২-১টি বাস চলত। বাস স্ট্যান্ডে নামার পর সেই গন্তব্যস্থলে পৌঁছানোর পথটি ছিল রীতিমতো এক পরীক্ষা। প্রায় ২.৫ থেকে ৩ কিলোমিটার পর পায়ে হেঁটে পাড়ি দিতে হতো। কিন্তু এই পথটুকু কেবল দূরত্ব নয়, ছিল এক চরম লড়াই। ভাবুন তো, রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত ধান চাষের ক্ষেত, আর তার মাঝখান দিয়ে চলে গেছে সরু এক আলপথ। না ছিল কোনো পিচ ঢালা রাস্তা, না ছিল কোনো জনবসতি। সেখানে কোনো বিদ্যুৎ সংযোগের চিহ্নমাত্রও ছিল না। এমনকি মানুষের দেখা পাওয়াটাও ছিল এক বিরাল ঘটনা, বিশেষ করে রাতের বেলায়। গ্রামটির অবস্থা এমনই ছিল যে সন্ধ্যের আগে মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যেত। অন্যান্য সময় কষ্ট করে মানুষ যাতায়াত করতে পারলেও বর্ষাকাল এলে পরিস্থিতি হয়ে উঠত অবর্ণনীয়। সেই আলপথের মাটি ভিজে এমন পিচ্ছিল হয়ে যেত যে পা রাখা দায় ছিল। হাঁটু সমান কাদা আর বৃষ্টির তোড়ে মানুষের দুর্দশার আর কোনো সীমা থাকতো না। সেই প্রতিকূল পরিবেশেই লুকিয়েছিল এমন সব অভিজ্ঞতা যা সাধারণের বোধগম্য নয়। বিদ্যুৎহীন সেই নিঝুম অন্ধকার আর কর্দমাক্ত দুর্গম পথ সব মিলিয়ে মুর্শিদাবাদের সেই প্রত্যন্ত গ্রামটি যেন এক আলাদা জগৎ ছিল। আর এই বৈরী পরিবেশেই ঘটেছিল সেই অদ্ভুত ঘটনাটি। কি হয়েছিল সেই দুর্গম গ্রামে অবশ্যই শোনাবো। তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। এই দুর্গম পথ পাড়ি দেওয়ার পর যে গ্রামটি দেখা মিলত তা ছিল যেন প্রকৃতির এক অনন্য দান। চারিদিকে সবুজ আর শান্ত পরিবেশ, কিন্তু সেই গ্রামের আসল সৌন্দর্য ছিল সেখানকার মানুষগুলো। তাদের মন ছিল একদম কলুষমুক্ত, সহজ সরল। একে অপরের বিপদে আপদে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ত, তা আজকের এই যান্ত্রিক যুগে ভাবাটাও যেন কঠিন। তারা যেন ছিল একই পরিবারের সদস্য, সুখ দুঃখ কিংবা আনন্দ সব কিছুরই ভাগিদার ছিল সবাই। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে আমার যে আত্মীয়ের কথা বলেছি, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার কাকিমা। তখন কাকিমার বয়স ছিল ওই ৯ কি ১০। আর ঠিক সেই সময়তেই কাকিমার মামার বিয়ে ঠিক হয়েছিল। আর যেদিন বিয়ের দিন ঠিক হলো, দুর্ভাগ্যক্রমে সেই দিন পড়েছিল কাকিমার ফাইনাল পরীক্ষার দিন। তাই স্থির হলো কাকিমা পরীক্ষা শেষ করে তার বাবার সঙ্গে রওনা দেবেন বিয়ের দিন ওই বিকেলকার গাড়িতে। ওদিকে কাকিমার মামারা কাকিমার মাকে আগে থেকেই নিয়ে গেছিল, যাতে বিয়ের প্রস্তুতির কোনো রকম ঘাটতি না থাকে। ফলে ছোট্ট কাকিমা তার জীবনের সবচেয়ে বড় দিনে এক প্রকার নিঃসঙ্গভাবেই সেই অজানা পথে পা বানিয়েছিলেন। সেই দিনটি কাকিমার জীবনে কী নিয়ে এসেছিল
সেই যাত্রাপথেই বা কী ঘটেছিল সেই রহস্যময় ঘটনাটি। সকাল থেকে দিনটি কেটেছিল অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। সকালে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেই কাকিমা তৈরি হয়ে নিলেন সেই মামার বাড়ির উদ্দেশ্যে যাবার জন্য ওনার বাবার সঙ্গে। তখন ঘড়িতে দুপুর গড়িয়েছে, কিন্তু সমস্যা একটাই, নদিয়া থেকে মুর্শিদাবাদের সেই নির্দিষ্ট বাসটি ধরার জন্য হাতে সময় ছিল খুব কম। কাকিমার বাবা জানতেন দেরি হলে আর বাস পাওয়া যাবে না, আর একবার বাস মিস হওয়া মানেই পুরো যাত্রাটাই অনিশ্চিত হয়ে পড়া। দ্রুত পায়ে হেঁটে তারা বাস স্টপেজে পৌঁছালেন ঠিক কথা, কিন্তু ভাগ্যের চাকা যেন সেদিন একটু ধীরেই চলছিল। কাকিমার পরীক্ষার শেষে বের হতে সামান্য দেরি হওয়ায় তারা যখন শেষ পর্যন্ত বাসে উঠলেন তখন দিন প্রায় শেষের পথে। দীর্ঘ যাত্রার পর যখন তারা মুর্শিদাবাদে সেই কাঙ্ক্ষিত স্টপেজে নামলেন ততক্ষণে গোধূলি শেষ, আলোটুকুও মুছে গেছে, চারিদিকে ঘনিয়ে আসছে অন্ধকারের গাঢ় অন্ধকার। আসল চ্যালেঞ্জটা শুরু হলো ঠিক তখন। বাস থেকে নামার পর সেই জনমানবহীন প্রান্তরের মাঝে দাঁড়িয়ে তারা উপলব্ধি করলেন এখনও প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করা বাকি। আমি আগেই বলেছি, সেই পথে কোনো বিজলিবাতির আলো ছিল না, ছিল না কোনো যানবাহনের সুব্যবস্থা, শুধু ছিল দুপাশে অবারিত অন্ধকার মাঠ আর শিয়ালের ডাক। সেই গহন অন্ধকারে কাকিমার বাবা আর তার ছোট্ট মেয়েটি যখন সেই জনহীন আলপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন কি তারা জানতেন যে অন্ধকারের আড়ালে অন্য কিছু তাদের জন্য অপেক্ষা করছে? যাত্রা তো শুরু হলো সেই সংকীর্ণ আলপথ দিয়ে। আগের দিন বৃষ্টির কারণে পথটি হয়েছিল চরম পিচ্ছিল আর কর্দমাক্ত। দুই পাশে নালার মতো নিচু জমিতে জমিয়েছিল বৃষ্টির জল। কাকিমার বাবা এক হাতে কাকিমার হাত শক্ত করে ধরে অন্য হাতে একটি লাঠি নিয়ে এগোতে লাগলেন, কিন্তু প্রকৃতি যেন সেদিন তাদের সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছিল। তারা হাঁটছেন তো হাঁটছেন, 3 কিলোমিটার পথ বড়জোর আধ ঘন্টা বা 45 মিনিটের ব্যাপার, কিন্তু কেটে গেল 1 ঘন্টারও বেশি সময়, অথচ গ্রামের কোনো চিহ্নই নেই। দূরে কোনো প্রদীপের আলো বা কুকুরের ডাকও শোনা যাচ্ছে না, চারিদিকে শুধু হুট হুট করে অন্ধকারের বুক চিরে উড়ে যাওয়া পেঁচা আর পুরো শিয়ালের ডাক। কাকিমার বাবা বুঝতে পারলেন কোথাও একটা ভুল হচ্ছে। একই আলপথ যেন বারবার ঘুরে ফিরে আসছে ওনাদের কাছে। সবচেয়ে অদ্ভুত বিষয় কী ছিল জানেন? কাকিমার বাবা খেয়াল করলেন যে আলপথ দিয়ে তারা এতক্ষণ হাঁটছিলেন তার কোনো শেষ নেই। হঠাৎ এক সময় তারা দেখলেন যে আলপথের ওপরে তারা দাঁড়িয়ে আছেন তার চারপাশে কেবল ফাঁকা জমি, বাঁশের সেই রাস্তা বা ফেলে আসা কোনো চিহ্নই কিছুই তারা খুঁজে পাচ্ছেন না। কাকিমার বাবা আর ছোট্ট কাকিমা যেন সময়ের এক গোলক ধাঁধায় আটকে পড়েছে। সেই কিশোরী মেয়েটির মনে তখন ভয়ের চেয়েও বেশি কাজ করছিল তার এক চরম বিস্ময় আর ক্লান্তি। সে তার বাবার হাত ধরে কোনো প্রশ্ন না করেই শুধু ওই অন্তহীন অন্ধকার চিরে হেঁটে যাচ্ছিলেন। বিজ্ঞানের ভাষায় একে হয়তো স্পেশাল ডিসওরিয়েন্টেশন বলা যেতে পারে, কিন্তু সেই জনমানবহীন প্রান্তর আর অদ্ভুত অন্ধকার কি কেবলই মনের ভুল ছিল, নাকি সেই আদিম নিস্তব্ধতায় লুকিয়েছিল অন্য কোনো রহস্য যা তাদের পথ আটকিয়ে দিয়েছিল? কিভাবে তারা সেই মায়াজাল থেকে মুক্তি পেল? সেই অন্তহীন গোলকধাঁধায় কাকিমার বাবা এক চরম দোলাচলে পড়েছিলেন। মনে মনে ভাবছিলেন সঙ্গে তার ছোট্ট মেয়েটি না থাকলে হয়তো ভয় পেতেন না, কিন্তু এই পরিস্থিতিতে কাকিমার কি হবে? ঠিক সেই চরম উৎকণ্ঠার মুহূর্তে অন্ধকারের বুক চিরে কাকিমার বাবার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। মাঠের সে ঘন অন্ধকার আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে একজন মানুষের মতন অবয়ব বের হয়ে এলো এবং কাকিমার বাবার দিকে লক্ষ্য করে ইশারা করতে শুরু করলো। অবয়বটি ছিল একজন নারী, পরনে নোংরা কাপড়, মাথায় অগোছালো চুল। সেই অবয়বটি অশরীরই হোক বা রক্তমাংসের মানুষই হোক, কাকিমার বাবা যেন মরুভূমিতে এক মরুদ্যান খুঁজে পেলেন। তিনি ভাবলেন, যাক, এতক্ষণে অন্তত
একজন মানুষের তো দেখা পাওয়া গেল। তার ইশারা কাকিমার বাবার মনে এক অদ্ভুত শান্তির প্রলেপ বুলিয়ে দিল। কাকিমার বাবা কাকিমাকে নিয়ে সেই মানুষটির অর্থাৎ সেই মেয়েটির দেখানো পথের দিকে দ্রুত পা বাড়াতে শুরু করলেন। মনে বিশ্বাস নিয়ে ফিরলেন, কিন্তু প্রতিকূলতা যেন শেষ হওয়ার নয়। রাত গভীর হচ্ছে আর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্লান্তি। দীর্ঘ সময় কাদা আর অন্ধকার চিরে মাইলের পর মাইল হাঁটার পরে দাদু আর ছোট্ট কাকিমা দুজনেই তখন বিধ্বস্ত। কাকিমার অবস্থা ছিল শোচনীয়। ভয় আর ক্লান্তিতে তার শরীর আর যেন বলছিল না। তার পা ফুলে উঠেছিল, এমনকি এক পা এগোনোর ক্ষমতাও তার ছিল না। ঠিক যে মুহূর্তে কাকিমার বাবা ঈশ্বরের নাম জপ করতে শুরু করলেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। সেই রহস্যময়ী নারী, যিনি এতক্ষণ নিঃশব্দে পথ দেখাচ্ছিলেন, তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি যেন কাকিমার বাবার মনের প্রার্থনা শুনতে পেয়েছিলেন। তিনি ঘুরে দাঁড়াতেই কাকিমার বাবা তার মুখটা আবছাভাবে দেখতে পেলেন। একজোড়া অস্বাভাবিক বড় বড় চোখ আর এক বিভৎস দৃষ্টি নিয়ে তিনি কাকিমার বাবার দিকে তাকিয়ে আছেন। সেই দৃষ্টিতে যেন লুকিয়েছিল হাজার বছরের কোনো অতৃপ্তি। ঈশ্বরের কৃপা বোধহয় একেই বলে। কাকিমার বাবা যখন চরম আতঙ্কে কাকিমাকে নিয়ে সেই অশরীরীর আত্মার মুখোমুখি, ঠিক তখনই সেই জনহীন প্রান্তরের এক কোণ থেকে একটি আলোর বিন্দু দেখা গেল। কাকিমার বাবা আর কাকিমা সময় নষ্ট না করে সমস্বরে চিৎকার করে উঠলেন, বাঁচান, আমাদের বাঁচান! তাদের সেই আর্তনাদ বিফল হলো না। সেই আলোটি ক্রমে বড় হতে লাগলো এবং অন্ধকার চিরে এগিয়ে এলেন এক ব্যক্তি। তার হাতে জ্বলন্ত মশাল, পরনে আদিবাসী সাঁওতালদের পোশাক। সেই সাঁওতাল ব্যক্তিটি কাকিমার বাবা আর কাকিমাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা এই রাতে এখানে কি করছেন? কোথায় বা যাবেন আপনারা? কাকিমার বাবা তখন কাঁপা গলায় তাদের গন্তব্য আর সেই গ্রামের নাম বললেন। তখন সেই ব্যক্তি আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, আপনারা তো সম্পূর্ণ ভুল পথে এসেছেন। এখান থেকে সেই গ্রাম মাইলের পর মাইল দূরে। আর আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এ তো এক পরিত্যক্ত শ্মশান এলাকা। এখানে তো কোনো জ্যান্ত মানুষের আসার কথা নয়। কাকিমার বাবা তখন সব কথা খুলে বললেন, কিভাবে এক মহিলা তাদের পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। সাঁওতাল ব্যক্তিটি শোনা মাত্রই কপালে করাঘাত করে বললেন, ভাগ্যিস আপনারা চিৎকার করেছিলেন। ওই মহিলা কোনো মানুষ নয়, এ পথের এক মায়া। ও আপনাদের সর্বনাশের পথে নিয়ে যাচ্ছিল। কাকিমার বাবা আর কাকিমা যখন পিছন ফিরে তাকালেন, তখন দেখলেন সেখানে আর কেউ নেই। সেই অশরীরী আত্মাটি যেন নিমিষেই অন্ধকারে মিলিয়ে গেছে। সেই সাঁওতাল মানুষটি পরম মমতায় তাদের সঠিক পথে পৌঁছে দিলেন। মুর্শিদাবাদে সেই প্রত্যন্তর গ্রামের সেই রাত আজও কাকিমার স্মৃতিতে অম্লান। বিজ্ঞান হয়তো একে দৃষ্টিভ্রম বলবে, কিন্তু সেই আদিবাসী মানুষটি না এলে সেদিন কি হতো তা ভাবলে আজও গায়ে কাটা দেয়। আমাদের এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আজও অজানা, অমীমাংসিত। মায়া আর বাস্তবতার সেই পাতলা সুতোর ওপর দাঁড়িয়েই হয়তো রচিত হয় আমাদের জীবনের সব শিহরণ জাগানোর গল্প। সেই সাঁওতাল ব্যক্তিটি কেবল পথপ্রদর্শক হিসেবেই এলেন না, তিনি যেন কাকিমার বাবা ছোট্ট কাকিমার জন্য রক্ষাকর্তা হয়েও দেখা দিয়েছিলেন। তিনি তাদের সাথে করে নিয়ে চললেন সেই দুর্গম কর্দমাক্ত পথ পেরিয়ে। তার হাতের মশালের আলোয় যেন অন্ধকারের সব মায়াজাল ছিন্ন হয়ে গেল। দীর্ঘ পথ হাঁটার পর যখন দূরে গ্রামের ঘরবাড়ির স্পষ্ট ছায়া আর বিয়ে বাড়ির সানাইয়ের শব্দ ভেসে এলো, তখন কাকিমার চোখে জল ভরে উঠল। রাত তখন প্রায় 11টা। অবশেষে তারা সেই বিভীষিকার পথ কাটিয়ে লোকালয়ে পৌঁছল। গ্রামের সীমানায় পৌঁছে কাকিমার বাবা যখন সেই সাঁওতাল মানুষটিকে ধন্যবাদ জানাতে চাইলেন, তার মনে হলো এই দুর্গম রাতে এই জনশূন্য শ্মশান এলাকায় ওই মানুষটির আগমন কি কেবলই কাকতালীয়? কাকিমা এবং কাকিমার বাবা আজও বিশ্বাস করেন সেই আদিবাসী মানুষটি আসলে সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং ঈশ্বরের এক রূপ।
যিনি তাদের রক্ষা করতে আবির্ভূত হয়েছিলেন। চরম বিপদে যখন মানুষ একা হয়ে যায়, তখন কোনো এক অদৃশ্য শক্তি এভাবেই হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কি মনে হয় আপনাদের, সেই সাঁওতাল ব্যক্তিটি কি কোনো দৈব প্রেরিত দূত ছিলেন? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। মুর্শিদাবাদের সেই স্মৃতি আজও কাকিমার মনে এক গভীর রেখাপাত করে। এই কাহিনী আমাদের শেখায় যে যুক্তি আর বিজ্ঞানের বাইরেও এক মায়াবী জগৎ আছে, আর সেই জগতের অন্ধকারকে জয় করার জন্য প্রয়োজন অটল বিশ্বাস। কেমন লাগলো আমাদের এই সম্পূর্ণ কাহিনীটি? আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক অভিজ্ঞতার গল্প থেকে থাকে, অবশ্যই আমাকে তা জানান। আমি কোনো একটি এপিসোডে তা তুলে ধরব। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসছি পরের এপিসোডে আর একটি সুন্দর সত্য ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন।